হাসছেন কেন? নীল ভাইয়ের নাম শুনেই মাথায় সমস্যা হয়েছে? তাহলে ভাবুন আপনার কি অবস্থা হবে যদি আমি ওনাকে সব বলি। রাখো তোমার নীলকে, ওর মতো নীলকে স্কুল জীবনে পার করে এসেছি। নীল ভাইয়া, নীল ভাইয়া বলে চিল্লাবো তখনই লোকটা আমার মুখ চেপে ধরলো। এ মেয়ে, মাথায় কি একটু বুদ্ধি নেই? চিল্লাচ্ছ কেন? তো কি করব? আপনি মুখ থেকে হাত সরাবেন নাকি আমি হাতে কামড় দিব? এ মেয়ে পুরোটাই পাগলি হয়ে গেছে। এখন যাচ্ছি। আর শোনাও, কোনো ছেলের সাথে কথা তো দূরের কথা, যার দিকে তাকাবা তার অবস্থা আনমানের মতো হবে। আর হ্যাঁ, নীলের সাথে তো একদমই নয়, তাহলে নীলও ছাড় পাবে না। মাইন্ডেড। আরে দাঁড়ান দাঁড়ান, আমার কথাকে উপেক্ষা করে হঠাৎ উধাও হয়ে গেলেন। কে এই লোকটা? এমন বিহেভ করার কারণটা কি? উনি কি আমার পরিচিত কেউ? এই বাড়িতে আর থাকবো না, ভাগ্যিস বাবা কাল আসবে। নিজের বাসা চলে যাব। এখানে আসার পর সব কেমন এলোমেলো হয়ে গেছে। এগুলো ভাবতে ভাবতে ঘুম রাজ্যে চলে গেছি। সকালে বাবার ফোনে ঘুম ভাঙলো। হ্যালো বাপি, গুড মর্নিং। কয়টা বাজে দেখেছ? বেলা 11টা। এতক্ষণে মর্নিং? ও মাগো, 11টা বাজে। তোমার তো সকালে বাসা আসার কথা, কোথায় তুমি? আমি বাসায় এসে রান্না করে তোমার জন্য বসে আছি। সরি বাপি, আসলে কাল রাতে ওই লোকটার... কোন লোক? এই রে, এখনই সব বলে ফেলতাম। না বাপি, কেউ না, আমি বাসায় যাচ্ছি। আর তাড়াহুড়ার কিছু নেই, সাবধানে এসো। আচ্ছা বাপি, রাখি। আচ্ছা। নীলার বাচ্চারে, তোরে খাইছি, এত দেরি হয়েছে তবু একটু একবারও ডাকলি না। তোরে পরে দেখাচ্ছি, আগে ফ্রেশ হয়ে নি। ফ্রেশ হয়ে নিচে আসলাম। এই যে মহারানী, এদিকে আসেন। আসছি আন্টি। এই রে, নিশ্চয়ই বকা দিবে। কেন যে ঘুমটা ভাঙলো না। আমায় কি বললি? কি বললাম? থাক, মনে করা লাগবে না। ও সরি, ভুল করে আন্টি বলে ফেলছি। সরি 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 মা। আন্টিকে মা ডেকে নিজের অজান্তেই অনেক ভালো লাগছে। একটা অন্যরকম অনুভূতি কাজ করছে মনের ভিতরে। তোর মুখে মা ডাক শুনতে না কি যে ভালো লাগে। মা, আজ আমাকে যেতে হবে। কোথায় যাবি? বাপি বাসা এসেছে, তাই আমাকে যেতে হবে। তোকে যেতে দিতে ইচ্ছে করছে না রে মা। মনে হচ্ছে সারা জীবন এইভাবে নিজের মেয়ে করে মনের মতন করে রাখি। মন খারাপ করছে কেন? আমি তো আসবো। কলেজ শেষে তোমাদের সাথে দেখা করে যাব। এখন হ্যাপি? হ্যাঁ, হ্যাপি। নে, খেয়ে নে। আগে বলো, ওই শয়তানটা কই? আমি এখানে। ওই পালাবি না, আজ তোরে খাইছি। কোথায় পালাচ্ছিস? দাঁড়া দাঁড়া বলছি। ওকে ধরতে গিয়ে সেই লেভেলে একটা ধাক্কা খেলাম। ধাক্কা সামলাতে না পেরে প্রায় পড়ে যাচ্ছিলাম, তখনই কে জানি আমায় ধরে ফেললো। চোখ খুলে দেখি নীল ভাইয়া। আমি ওনার চোখের দিকে তাকিয়ে আছি। ছেলেদের চোখ এত মায়াবী হয়, যেন চোখে হারিয়ে যেতে ইচ্ছে করে। হঠাৎ গম্ভীর কণ্ঠে ভাবনা কাটলো, আর তখনই যেটা হলো সেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। হাত সরিয়ে নিলেন আর আমি ধপ করে নিচে পড়ে গেলাম। ও বাবা গো, কোমরটা আমার আস্ত নেই, ভেঙে গেল গো। এই টেবিল লোকটা আমায় মেরে ফেললো গো। নীল, এটা কিরকম ব্যবহার? ও ব্যথা পেল না? ওঠ মা, কোথায় লেগেছে দেখি। কোমরে লেগেছে, ভেঙে গেছে মনে হচ্ছে। এই ছেলেকে নিয়ে আর পারি না। আমি কি ফিল্মি স্টাইলে ধরে থাকতাম? পড়ে যাচ্ছিল তাই ধরেছিলাম, আর উনি সাহেবা রোম্যান্স শুরু করছিল তাই ছেড়ে দিছি। মা গো, এই লোকটা কি বলছে? মা, ওই দেখো, এখনো তাকিয়ে আছে। তুমি নিজের চোখে দেখো। ওরে খাটাস, লুচ্চা, বাদর, বিলাই, হাতি, উগান্ডা, আমার মান সম্মান সব শেষ করে দিচ্ছে। নীল চুপ কর। নেহা, তুই কিছু মনে করিস না তো। আয়, আমি মলম লাগিয়ে দিচ্ছি। মা থাক, লাগবে না, আমি নিজেই পারবো। তুমি পারলে তোমার ওই খাটাস ছেলেটার মুখে মলম লাগিয়ে দাও। তারপর ওখান থেকে ইজ্জতের ফালুদা বানিয়ে রুমে আসলাম। কোমরটা টনটন করছে। এই নীলের বাচ্চাটাকে ছাড়বো না। বিলাইডারে এমন প্যাচে ফালাবো, বুঝবে নেহা কি। কিন্তু কোমরে খুব ব্যথা করছে। বড় মুখ করে মলমটা দিতে দিলাম না। ধুর, ভাল লাগে না। বিছানা বসতেই মা আসলো হাতে মলম নিয়ে। মাঝে মাঝে মনে হয় আন্টি আমার নিজের মা। কি রে মা, কি ভাবছিস? না কিছু না। আচ্ছা, আমি তো বারণ করেছি, তারপরও মলম আনলেন কেন? মেয়ের সব কথা কি মায়ের শুনতে আছে রে পাগলি? দেখি মলমটা লাগিয়ে দেই। আমি লাগিয়ে নেই। থাক,
আমার সামনে আর লজ্জা পেতে হবে না। দেখি। তোমায় খুব ভালোবেসে ফেলেছি গো। আমিও যাই ডিয়ার। তারপর কোমরে মলমটা লাগিয়ে দিলেন। এখন আর বেশি ব্যথা নেই। একটু রেস্ট নিয়ে রেডি হয়ে নিলাম, কারণ আজ বাসায় যেতে হবে। নিচে যেতেই আন্টি নিজের হাতে খাইয়ে দিলেন, আর নীল খাটাসটা চোপায় বসে বসে ফোনে ফুল স্পিডে গেম খেলছে। উনি তো সবসময় বাসায় থাকে না, এখন তাহলে বাসায় কেন? যাক, উনি থাকলেই বা কী আর না থাকলেই বা কী। আন্টি আমাকে বিদায় জানিয়ে সুটকেস নিয়ে গেটে যেতেই নীল ভাইয়া বাইক নিয়ে সামনে হাজির। কি ব্যাপার, খাটাসটা তো সোফায় বসেছিল, এখানে আসলো কখন? ওঠো। কোথায়? আমার কোলে। আজব তো, আমি আপনার কোলে বসবো কেন? ও মাই গড, এমের মাথায় কি বুদ্ধি বলতে কিছুই নেই? দেখুন, আমি যাচ্ছি, যাওয়ার সময় অন্তত ভালো ব্যবহার করুন। এত প্যান প্যান না করে বাইকে ওঠো। না, পারবো না। তা পারবে কেন? পাড়ার মধ্যে তো ঝগড়া ছাড়া কিচ্ছু পারো না। আর আপনি কে? হ্যাঁ, ঝগড়ুটেতে তো আপনি গায়ে পা দিয়ে ঝগড়া করেন সব সময়। এত কথা ভালো লাগছে না, তাড়াতাড়ি ওঠো। নেহাত মা বলেছিল তাই পৌঁছে দিচ্ছি, নইলে তোমার মতো ঝগড়ু মেয়েকে। আন্টি বলেছিল নিয়ে যেতে, আর আমি বলেছি লাগবে না, আপনি যান, আমি রিকশায় যেতে পারবো। তোমায় রিক্সায় যেতে দিলে এদিকে মা আমায় আস্ত রাখবে না। আমি আপনার সাথে যাব না, যাব না, যাব না। এই ওঠো বলছি। উঠছি তো, রাগার কি আছে? এই মামা যাবেন? আমি তো বললাম যাব। আচ্ছা, সব দোষ আমার, আমি নিজেই ঝগড়া করছি আপনার সাথে। সরি ভাইয়া। এত কথা কেন বলো তুমি? সরি তো বললাম। নীল ভাইয়া আমার সুটকেসটা রিকশায় উঠিয়ে দিলেন। আমার কেমন যেন একটা অনুভূতি হচ্ছে, মনে হচ্ছে রিকশায় না গিয়ে ভাইয়ের সাথে গেলে ভালো লাগতো। কিন্তু কি আর করার, এই লোকটার এত রাগ যে কোথা থেকে আসে কে জানে। রিকশায় উঠবো এমন সময় নীল ভাইয়া বলল, আবার রিক্সা উঠছো কেন? তাহলে কিসে যাব? আমি কিসের জন্য আছি? আপনি তোমার ব্যাগ সুটকেস রিকশায় দিলেন। তো তুমি কি সুটকেস ব্যাগ এগুলো নিয়ে বাইকে যাবা? ও, আমি বুঝতে পারিনি। তুমি তো কিছুই বোঝো না, ওঠো। তারপর নীল ভাইয়া বাইক স্টার্ট দিলেন। এখন কেন জানি খুব ভালো লাগছে। আচ্ছা, হঠাৎ এমন ভালো লাগার কারণটা কি? ধরে বসো, নইলে পড়ে যাবা। আচ্ছা, এভাবে জড়িয়ে ধরেছো কেন? আমি কি তোমার জামাই নাকি? আপনি তো বললেন ধরতে। ও আচ্ছা। সিম্পলভাবে ধরতে বলেছি। অনেক হাসি পাচ্ছে, ওনাকে জ্বালাতে এত ভালো লাগছে যে কি বলবো। একটু যাওয়ার পর উনি হঠাৎ বাইকটা সাইড করলেন। সামনে কিছু ছেলে, আমার ইতিমধ্যে ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। ওদের মধ্যে থেকে একটা ছেলে নীল ভাইকে নামিয়ে বাকি ছেলেদের দিকে টেনে নিয়ে যেতে লাগলো। ওদের মধ্যে থেকে একটা ছেলে নীল ভাইকে, আর একজন জ্যাকেটে মাথা মুখোশ দিয়ে ঢাকা, তার উপর ঝাঁপিয়ে পড়ল। কেউ পা টানছে, কেউ তো হাত টানছে। এসব দেখে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছিল। তাই ওদের কাছে গিয়ে একটা ছেলেকে কষিয়ে দিলাম একটা থাপ্পড়। এক থাপ্পড়ে সবাই চুপ হয়ে গেল। আর নীল ভাইয়া মাথা থেকে জ্যাকেট খুলে ছেলেদের দেখে অনেক অনেক অবাক হলো। আমি ভয়ে দৌড়ে গিয়ে নীল ভাইয়াকে অনেক জোরে জড়িয়ে ধরলাম, কারণ আমি অনেক ভয় পেয়ে আছি। তখনই জয়, রাজ, অভি, তোরা এখানে? আর জয়, তুই দেশে আসলি কবে? আজকে আসলাম। এখন মনে হচ্ছে এসে ভুলই করছি। এই মেয়েটা কে রে? এত জোরে কেউ মারে? ও নীলের বান্ধবী। দোস্ত, ডুবে ডুবে জল খাওয়া হচ্ছে না তো? তারপর সবাই মিলে নীল ভাইকে জড়িয়ে ধরে নিচে ঘাসের উপর ফেলে উল্টে উল্টে শুরু করলো। আর এগুলো দেখে আমি হাসবো না কাঁদবো বুঝতেছি না। তবে বেশি অবাক হইনি, কারণ অনেক দিন পর বন্ধুদের সাথে দেখা হলে এরকম একটু একটু পাগলামি করবেই। এই যেমন নীলার সাথে অনেক দিন পরে যদি দেখা হয়, তাহলেও আমরাও চুল ছেঁড়াছিঁড়ি এলোমেলো এসব করি। এগুলো তো ভালোবাসার বহিঃপ্রকাশ। তারপর নীল ভাইয়া এক এক করে ওনার বন্ধুদের সাথে আমার পরিচয় করিয়ে দিলেন। আমার বাসায় পৌঁছে দিয়ে দেখা করবে এ কথাটা বলে আমরা রওনা হলাম। মনে মনে আমার অনেক ভালো লাগছে, কারণ নীল খাটাসটার উত্তম কেলানি হয়েছে। আজ এমন কেলানি দিলে মনে মনে আমার অনেক ভালো লেগেছে, কারণ নীল খাটাসটার উত্তম কেলানি হয়েছে। আজ এমন কেলানি দিলে একবার করে একটা খারাপ হতো না। ক্ষুধা লাগছে, পেটে ব্যাং চোচো করছে। আসার সময় একটু খেয়ে আসছি।
তার মধ্যে এখনো খাইনি। ভাইয়া, কি হলো? ক্ষুধা লাগছে। আর একটু অপেক্ষা করো, একটু পর বাসা পৌঁছাবো। আমি আর অপেক্ষা করতে পারছি না। বলতে না বলতেই আমি কিন্তু কেঁদে দিব। ইউ ফুল, কি করছো? হ্যাঁ, এটা রাস্তা, বুঝেছো? কোনো সার্কাস না। কি লোক রে বাবা, একটু খেতেই তো চেয়েছি। উনি ওনার মতো বাইক চালাতেই আছেন। পুরাই অসহ্য একটা লোক, কোনো ফিলিংস নেই, মনে হয় রোবট। দূর, ভাল লাগে না। কিছু দূর যাওয়ার পর একটা নদীর সাথে ছোট্ট একটা চায়ের দোকানে থামালেন। এখানে থামালেন কেন? তোমার নাকি ক্ষুধা লাগছে, তাই তো দাঁড়ালাম। আমি এই ছোট্ট স্যাঁতস্যাঁতে দোকানে খাবো? তো আমি পারবো না, আপনি চলুন, আমি বাসায় গিয়ে খাবো। কখনো তো এগুলো দোকানে খাওনি, একবার খেয়ে দেখো, ভালো লাগবে। ঠিক আছে, আপনি যখন এত করে বলছেন তখন খাওয়াই যেতে পারে। জি না, আমি মোটেও এত করে বলছি না, জাস্ট সিম্পল যেটা বলা লাগে তাই বলছি। মামা, খুব স্পেশাল করে দুটো চা করে দেন তো। দোকানে কিছু লোককে বললেই তাদের উত্তরটা ছিল না সূচক। চারিদিকে অনেক খুঁজেও নেহাকে খুঁজে পাচ্ছে না নীল। নেহাকে না পেয়ে নীলের সারা শরীর শিহরিত হতে লাগলো। নীল যখন চা নিয়ে ব্যস্ত তখন নেহা কোথায় যেন নির্দেশ হয়ে যায়। আরে, নেহা কোথায় গেল? এখানে তো ছিল। বুঝলাম না, একা একটা মেয়ে কোথায় গেল? হ্যাঁ, ও তো এখানে কিছুই চেনে না, কোথায় গেল? ওর নাম্বারও তো নেই আমার কাছে, কি করে খুঁজে পাবো এবার? এই মেয়েকে নিয়ে আর পারি না। আচ্ছা, নীলার কাছে নিশ্চয়ই ওর নাম্বার আছে, নীলাকে ফোন করি। হ্যালো নীলা, হ্যাঁ ভাইয়া বল। নেহার নাম্বারটা মেসেজ করে দিত। কেন, ভাইয়া কিছু হয়েছে? কিছু হয়নি, যেটা বললাম সেটা কর। ও নাম্বারটা আমি মেসেজ করে দে। একটু পর মেসেজে পাওয়া নেহার নাম্বারটায় ফোন দিলাম, কিন্তু ফোন বন্ধ। এবার আরো টেনশন হচ্ছে, এখন কোথায় খুঁজবো ওকে? এই জায়গাটা তো আমিও ঠিক করে চিনি না। কয়েকবার নেহা নেহা বলে ডেকেও কোনো লাভ হলো না। এবার মেসেজটা চরম পর্যায়ে চলে গেছে। আরে, ওইটা কি? নদীর পাড়ে একটি মেয়ে দাঁড়িয়ে মনে হচ্ছে। কে মেয়েটা? আরে, মেয়েটাকে তো নেহার মতো লাগছে। ওটাই নেহা নয় তো? নদীর পাড়ের দিকে যেতে লাগলাম, কেন জানি না মনে হচ্ছে এটা নেহা। আর একটু যেতেই পুরোটা বুঝতে পারলাম, হ্যাঁ, এটা তো নেহাই। আজ ওর খবর আছে। নেহা আমায় আসতে দেখে মহা খুশিতে আমার দিকে তাকিয়ে আছে। আর এদিকে তো আমার মাথায় রক্ত উঠে গেছে। ওর কাছে যেতেই গালে কষে একটা চর বসিয়ে দিলাম। ওই, তোমার মাথায় কি মিনিমাম কমন সেন্স নেই? হ্যাঁ, এভাবে কেউ না বলে চলে আসে? তোমায় কত খুঁজেছি, তার কোনো ধারণা আছে? আর এখানে একা একা আসার সাহস কোথায় পেলে তুমি? গালে হাত দিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে নেহা। কি হলো, কথা বলছো না কেন? আমার কথা কি শুনতে পাচ্ছ না? আর যদি তোমার কিছু হতো তাহলে সবাইকে আমি কি বলতাম? মাথায় কি বুদ্ধি বলতে কিচ্ছু নেই? সরি। দূর, রাখো তোমার সরি। এখানে আসার আগে আমি বললে কি হতো? আসলে আমি বুঝতে পারিনি। তা পারবে কেন? সবসময় তো আবেগে মেতে থাকো। সরি বললাম তো, এরকম আর হবে না। হলেও আমার কিছু যায় আসে না। আমি কি এমনি এসেছি নাকি? দেখছেন কত সুন্দর কাশফুল, এগুলো নেওয়ার জন্যই তো এসেছি। তুমি কাশফুল নেওয়ার জন্য এখানে এসছো? নয়তো কি, আপনি তো আমায় কিছু বলতেই দিচ্ছেন না, শুধু বকেই যাচ্ছেন। এবার আমার নিজের উপর একটু রাগ হচ্ছে। মেয়েটাকে এত জোরে চড় দেওয়াটা ঠিক হয়নি। ফর্সা গালগুলা লাল হয়ে গেছে। খুব লেগেছে? না। কি করবো বলো, রেগে গেলে মাথাটা ঠিক থাকে না। সেজন্য এত জোরে মারবেন? আমি তো এত জোরে মারতে চাইনি। তাছাড়া আমার কত টেনশন হচ্ছিল জানো, পৃথিবী অন্ধকার হয়ে গেছিল। হয়েছে, এখন আমায় মারার শাস্তি আপনাকে পেতেই হবে। শাস্তি? কি শাস্তি? আমি ওই নৌকায় উঠবো আর আপনি আমার নৌকার মাঝি হবেন। বললে হলো নাকি আমি নৌকা চালাতে পারি না? হ্যাঁ। না 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 না, পারি তো। যাও, তুমি ওঠো। গুড বাই। কি পাগলি মেয়ে রে বাবা, উফ। নৌকায় উঠে লাঠি দিয়ে ঠেলতে ঠেলতে নেহার কাছে আনলাম। নৌকোটা এত দুলছে কেন? উঠতেই তো পারছি না। নাও ওঠো। তো আমি কি করবো? এমনিতেই পারবা? হাতটা ধরেন। পারবো না। কই দাও, হাত দাও। এক কথা একবার বললে শুনেন না কেন? নেহার হাত ধরে নৌকায় তুলতেই ও ইচ্ছে করে আমায় জলে টেনে ফেলে দিল। আমার সারা শরীর ভিজে গেছে, রক্ত মাথায় উঠে গেছে। আর ওদিকে পাগলিটা হেসেই যাচ্ছে। ওর হাসিটা দেখে কেন জানি না সব রাগ নিমিশেই হারিয়ে গেল। হাতে তালি দিচ্ছে আর খিলখিল করে হেসেই যাচ্ছে। হোয়াট দ্য হেল!
দাঁড়ান, আগে হেসে নেই। আমি কি সার্কাস দেখাচ্ছি? আপনার দেখে হাসি আটকাতে পারছি না। তবে রে, বলেই নীল ভাই আমার হাতটা টেনে পানিতে নিয়ে যেতে চাইলে আমি সর্বোচ্চ শক্তি দিয়ে বাধা দিলাম, কিন্তু উনি হার না মেনে আমাকে কোলে তুলে পানিতে ফেলে দিল। কোলে নেওয়ার ব্যাপারটা আমার তেমন একটা ভালো লাগেনি, লজ্জা করছে অনেক। আমিও সব ভুলে ওনাকে শক্ত করে ধরে ফেললাম। পানিতে ফেলে দেওয়ার পর এবার হাসো। আমি চুপ করে আছি। আমায় ফেলে দেওয়াতে খুব মজা নিচ্ছিলে, এবার কি হলো? আমি ফেলেছি সেজন্য আপনিও ফেলে দিবেন? নীল কখনো কারো ধার বাকি রাখে না, আপনি খুব পচা। সেটা আমি জানি। আমার যদি জ্বর হয় তখন? হলে হবে, তাতে আমার কি? আমি অসুস্থ হলে আন্টিকে বলে দিব সব আপনার জন্য হয়েছে। যা ইচ্ছে বলতে পারো, কোনো সমস্যা নেই। আপনি একটা চলেন। উনি পানি থেকে উঠে যেতে লাগলো আর আমিও পিছন পিছন হাঁটছি। বাইকের কাছে যাওয়ার পর এই নাও, এটা পড়ো। আমি এটা পরব? হ্যাঁ। এটা তো ছেলেদের। তো কি হয়েছে? এই ভেজা শরীরে গেলে তো অসুস্থ হয়ে পড়বে, এটা পড়ো। আপনি কি পরবেন? আপনারও তো ঠান্ডা লাগবে। আমার চিন্তা তোমায় করতে হবে না, যা বলছি তাই করো। আর তোমার তো ক্ষুধা লাগছে, কিছু খাবে? রুটি আর চা খাবা? না, কিছু খাবো না, বাসায় চলেন। তারপর চুপচাপ জ্যাকেটটা পরে নিলাম। ভাইয়া বাইক স্টার্ট করলেন। গোধূলি লগ্ন পড়ে গিয়েছে, চারদিকটা কত সুন্দর লাগছে। ইচ্ছে করে এই অপরূপ জায়গায় হারিয়ে যাই। আজকাল তো সব কিছু যান্ত্রিক মনে হয়, নিষ্প্রাণ, কেমন জানি রোবট হয়ে গেছে সবই। আচমকা বাইক থামালেন। সামনে তাকিয়ে দেখি আমার বাসা চলে আস। আমি নামতেই বাপি বের হলো। কিরে মা, এত দেরি হলো কেন? রিক্সায় তোর লাগেজগুলো সেই কখন এসেছে, কিন্তু তুই নেই। আর তোর ফোন বন্ধ কেন? কোনো বিপদ হয়েছিল? আরে বাপি, এত চিন্তা করো না তো, আমার কিছু হয়নি। চার্জ নেই তাই ফোনটা অফ হয়ে গিয়েছে। আমি কত চিন্তায় ছিলাম। তোর গা দিয়ে তো পানি পড়ছে, বুঝলি কীভাবে? ও কিছু না বাপি, পরে এক সময় বলবো। এই ছেলেটাকে তো চিনলাম না। বাপি, উনি নীল ভাইয়া, নীলার ভাইয়া। আঙ্কেল ভালো আছেন? হ্যাঁ বাবা, ভালো আছি। এই দেখেছো, এত কিছুর মধ্যে তোমাকে ভিতরে ডাকতে ভুলে গেছি। আসো, ভিতরে আসো। আঙ্কেল আজ থাক, অন্য একদিন আসবো নি। কোনো কথা শুনবো না, চলো। বাপি জোর করে নীল ভাইয়ার হাত ধরে টানতে টানতে বাসায় নিয়ে গেলেন। তোমরা দুজনেই তো ভিজে গেছো, এক কাজ করো, চেঞ্জ হয়ে নাও, তারপর অনেক গল্প করবো আজ। এই নেহামা, নীলকে একটু দেখিয়ে দিত। নীল, তুমি নেহার সাথে যাও, আমি বাজার থেকে আসছি। আজকেই তো আসলাম, তাই বাজার করা নেই, বুঝতেই তো পারছো। হ্যাঁ আঙ্কেল, সমস্যা নেই, আপনি যান। এই যে মিস্টার, আমার পিছু পিছু আসেন, ভাইয়াকে বললাম। আর উনি বাধ্য ছেলের মতো আমার পিছন পিছন আসছেন। ওনাকে আমার রুমে নিয়ে এসে ওয়াশরুম দেখিয়ে দিলাম। উনি ওয়াশরুমে যাওয়ার পর আমি অন্য ওয়াশরুমে গেলাম ফ্রেশ হতে। ও মাই গড, আমার জামা কাপড় তো আমার ঘরে রাখা আছে, সাথে নিতে ভুলে গিয়েছি। এবার আনবো কীভাবে? এখানে তো একটা টাওয়ালে ছাড়া কিছুই নেই। নীল ভাইয়া মনে হয় এখনও ওয়াশরুমেই আছে। এই টাওয়ালটা পেঁচিয়ে চট করে নিয়ে আসি। তারপর চুপি চুপি আমার রুমে চোখ বুলালাম। নীল ভাইয়া কই? রুমে তো দেখতেই পাচ্ছি না। যাক, এখনও তাহলে বের হয়নি। এই সুযোগে জামা কাপড়গুলো নিয়ে তাড়াতাড়ি পালাই। বিছানার পাশে জামাগুলো রাখা ছিল। জামা নিয়ে পিছনে ঘুরতেই নীল ভাইয়া দাঁড়িয়ে আছে। হঠাৎ দেখে ভয়ে হাত থেকে জামা কাপড় মাটিতে পড়ে গেল। আর আমি এক হাত দিয়ে টাওয়ালটা সামলাচ্ছি। এই সময় হারমি টাওয়ালটাও এলোমেলো হয়ে যাচ্ছে। এদিকে নীল ভাইয়া এক পা করে আমার দিকে এগোতে লাগলো, আর ভয়ে আমার শরীর হিম খেতে লাগলো। উনি এক পা এগোচ্ছে আর আমি এক পা পিছোচ্ছি। এ সময় পিছুতে পিছুতে দেওয়ালের সাথে ধাক্কা খেলাম। নীল ভাইয়া একইভাবে এগোচ্ছে। আচ্ছা, উনি এভাবে আমার দিকে এগোচ্ছে কেন? ইচ্ছে করে বিলাইটার লম্বা লম্বা চুলগুলো ছিঁড়ে ফেলি। এক পর্যায়ে উনি এতটাই কাছে আসলেন যে ওনার নিঃশ্বাস আমার মুখে এসে পড়ল। ভয়ে আর লজ্জায় আমি চোখ বন্ধ করলাম। উনি হাত দিয়ে আমার সামনে চুলগুলো সরিয়ে খুব জোরে চোখ বন্ধ করে আছি। তার হালকা স্পর্শ পেয়ে কেঁপে উঠলাম। মনের ভিতরে এক অজানা ভয় কাজ করছে। কি করব বুঝতে পারছি না। একটুবার তাকিয়ে দেখি নীল ভাই সামনেই দাঁড়িয়ে আছে। আমি যেন অন্য দুনিয়ায় ভেসে যাচ্ছি। ওনাকে অনেক সরাতে চেষ্টা করছি, কিন্তু পারছি না। উনি দেয়ালের সাথে আরও জোরে চেপে ধরছে আমায়। ব্যথায় আমার চোখ দিয়ে প্রায় কিছুক্ষণ পর আমায় বিছানায় ছুঁড়ে ফেলে দিয়ে উনি রুম থেকে চলে গেলেন। বিছানা থেকে উঠে আয়নার দিকে দেখলাম
শরীর লাল হয়ে গিয়েছে, কিন্তু নীল ভাইয়ের উপর আমার অনেক ঘৃণা হচ্ছে। কি করে করতে পারলেন উনি এটা? পৃথিবীর সব থেকে খারাপ মানুষ হিসেবে নীল ভাইকে বেছে নিলাম, ঠিক করলাম। এখন থেকে ওনার সাথে কোনো কথা বলবো না। বেশ চিন্তা করায় আমার খুব তাড়াতাড়ি ঘুম চলে আসে, তাই এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেছি নিজের অজান্তেই। ঘুমের করে একটা স্পর্শ অনুভব করতে পারছি। এতটাই ঘুম ছিল যে চোখটা খুলে দেখার উপক্রম নাই, কিন্তু ভালোভাবে বুঝতে পারছি কেউ আমার পাশে এসেছে। অনেক চেষ্টার পর চোখ খুলে দেখি সেই ছায়ার আলোটা। আমি ভয়ে চমকে উঠলাম। উনি একটা চিরকুট আমার হাতে দিয়ে চলে গেলেন। কি আছে এই চিরকুটে? এই লোকটা ছায়ার আড়ালে থেকে চিরকুটটা কেন দেয় আমাকে? কে এই লোকটা? কি লেখা এই চিরকুটে? চিরকুট পড়ার পর আমি ভীষণ ভয় পেয়ে গেলাম। কি করব বুঝতে পারছি না। সেখানে লেখা ছিল, কেউ তোমার দিকে তাকালে মেনে নেয়নি, সেই জায়গায় তোমাকে কেউ স্পর্শ করলে এটা আমি কখনোই মেনে নেব না। নীলকে তো এর শাস্তি পেতেই হবে, সেটা ওর জীবন দিয়ে হলেও দিতে হবে। আমার এখন কি করা উচিত? নীল ভাইয়াকে কি ব্যাপারটা জানা না? আজ উনি যে কাজটা করেছে তার জন্য ওকে কখনো ক্ষমা করতে পারবো না। ওনার শাস্তি পাওয়ার দরকার আছে, তাহলে অনেক খুশি হতাম। কিন্তু এই লোকটা তো পুরো একটা ডেভিল। যদি নীল ভাইয়ের সত্যি বড় কোনো ক্ষতি করে দেয়, তাহলে জেনে শুনে কারো বিপদের কথা তাকে না বলাটা কি ঠিক হবে? না, কখনোই না। নীল ভাইয়া না হয়ে অন্য কেউ হলে অবশ্যই জানাতাম, কিন্তু এখন ওনার উপর ঘৃণা হচ্ছে আমার। এগুলো ভাবতে ভাবতে আবারও ঘুমিয়ে পড়লাম। সকালে ফোনের শব্দে ঘুম ভাঙল। স্ক্রিনে নীলার নাম্বার। বুকটা হঠাৎ কেঁপে উঠলো। এত সকালে নীলার ফোন? নীল ভাইয়ের কি কোনো ক্ষতি করে দিয়েছে ওই লোকটা? আগে ফোনটা রিসিভ করি। হ্যাঁ, হ্যালো নেহা। কাঁদছিস কেন? কি হয়েছে? ভাইয়া, ভাইয়া? কি হয়েছে ভাইয়ার? কি হলো বল, কি হয়েছে? ভাইয়ার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কি? কথাটা শোনা মাত্রই অজান্তে চোখের কোণ থেকে এক ফোঁটা জল পড়িয়ে পড়ল। তার মানে কি ওই লোকটাই সত্যি সত্যি? ও মাই গড, সব আমার জন্য। আমি যদি কাল জানিয়ে দিতাম তাহলে এসব হতো না। আজ নীল ভাইয়ের কিছু হলে নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। হ্যাঁ, তোকে বাসায় রেখে আসার পথে হয়েছে। মাথা দিয়ে অনেক রক্ত বের হয়েছে। তুই কাঁদিস না। কোন হসপিটালে তোরা? সিটি হসপিটালে। আমি 5 মিনিটের মধ্যে আসছি। যত দ্রুত সম্ভব হসপিটাল উদ্দেশ্যে রওনা হলাম। খুব খারাপ লাগা কাজ করছে মনের মধ্যে। আজকে রাস্তাটা জানি আরও বৃদ্ধি পেয়েছে। হসপিটালে পৌঁছার পর দেখি ওখানে আঙ্কেল আন্টি নীলা বসে কেঁদেই চলেছে। আমাকে দেখে নীলা জড়িয়ে ধরে অনেক কাঁদলো। এবার আমারও অনেক খারাপ লাগছে। সব আমার জন্য হলো। আরেকবার লোকটা এলে এর হিসাব বুঝিয়ে নিব। আন্টি আমায় দেখে কেঁদে কেঁদে আরও উত্তেজিত হয়ে পড়লেন। ওনাকে সান্ত্বনা দিচ্ছি, তখনই আইসিইউ থেকে ডাক্তার বের হলেন। ডাক্তার, আমার ছেলের কী অবস্থা? ও ভালো আছে তো? এখন আর আমাদের হাতে কিছু নেই, আমরা চেষ্টা করে যাচ্ছি। হাতে আর মাথায় বেশ চোট পেয়েছে। ডাক্তারবাবু, যেভাবে হোক আমার ছেলেকে বাঁচান। আমরা সকলে চেষ্টা করব, বাকিটা উপরওয়ালার কাছে। বলে ডাক্তার চলে গেলেন। এভাবেই সারাদিন কেটে গেল। সন্ধ্যায় ডাক্তারবাবু এসে বললেন নীল ভাইয়ের জ্ঞান ফিরেছে। কথাটা শুনে যেন সবার দেহে প্রাণ ফিরল। ডাক্তারবাবু, আমি আমার ছেলের সাথে দেখা করতে পারবো? হ্যাঁ পারবেন, কিন্তু কিছুক্ষণের জন্য। এরপর আন্টি আঙ্কেল আর নীল ভাইয়াকে দেখার জন্য গেলেন। আমি বাইরে অপেক্ষা করছি। আমারও অনেক ইচ্ছে করছে ওনাকে দেখতে। একটু পর আন্টি বের হয়ে আমাকে বলল আমি যাব কি না। আমি হ্যাঁ সূচক দিয়ে নীল ভাইয়ের কাছে গেলাম। মাথায় হাতে পায়ে ব্যান্ডেজ করা। এই অবস্থায় দেখি বুকের ভিতরটা দুমড়ে মুচড়ে গেল। ওনার সামনে হাঁটু কেড়ে বসে হাতটা ধরে অনেক কাঁদলাম। কেন জানি না খুব কাঁদতে ইচ্ছে করছে। ওনার চোখের দিকে তাকিয়ে দেখি চোখে পানিটুকু মুছে দিলাম। তখনই নার্স এসে জোর করে বাইরে বের হতে বললেন। ডাক্তার বলল রাতে কাউকে থাকতে। আমি অনেকবার ভাবছিলাম যে আমি থাকবো, কিন্তু সমাজে সেটা ভালো দেখাবে না, সমাজ এটাকে মেনে নেবে না। তাই রাতে আন্টি থাকলো আর আমায় জোর করে বাসায় পাঠিয়ে দিল। রাতে শুয়ে আছি আর নীল ভাইয়ের জন্য চোখের জল ফেলছি, আর মনে মনে অনেক রাগ হচ্ছিল। যদি লোকটা আজ আসে তাহলে ওকে ছাড়বো না। পরের দিন সকালে যা হলো সেটা আমি কখনোই ভাবতে পারিনি। সকালে উঠে দেখি আমার রুমে কয়েকশো বেলুন দিয়ে সাজানো বিছানা। দেয়ালে সব জায়গায় বেলুন দিয়ে পরিপূর্ণ, আর প্রতিটি দেয়ালে খুব সুন্দর করে লেখা হ্যাপি বার্থডে। রুমটা আমার মনের মতো করে সাজানো, শুধু বেলুন না, গোলাপ ফুলের সমারোহ। চারদিকে কয়েক রকম ফুলের সাজসজ্জা আর মন মাতানো সৌরভ। মানে কি, আজ তো আমার জন্মদিন, সেটা আমারই মনে নেই। আর এগুলো কার কাজ? বাপি করেছে এগুলো? না, বাপি করেছে বলে তো মনে হচ্ছে না। ভাবতে ভাবতে দেয়ালে দেখলাম একটা চিরকুট ঝুলছে, সেখানে লেখা হ্যাপি বার্থডে মাই প্রিন্সেস। এবারের উইশটা আড়ালেই করলাম,
তবে পরের বার তোমার সামনে দাঁড়িয়ে উইশটা করবো। আজ তোমার জন্য অনেক কিছু অপেক্ষা করছে। এখন চট করে ফ্রেশ হয়ে নাও তো। ব্যাপারটা জানতে বাপিকে ডাকলাম। বাপি বাপি কই তুমি? এই তো মা, তোর কফি বানিয়ে নিয়ে আসলাম। আরে রুমে এত বেলুন আসলো কোত্থেকে? তার মানে এগুলো তুমি করনি? তাহলে কে করেছে? আমি তো তোকে অন্য একটা সারপ্রাইজ দিয়েও ভাবছি, কিন্তু নেহামা রুমটা এত সুন্দর করে কে সাজালো? বাপি সেটা তো আমিও বুঝতে পারছি না। আর এই চিরকুটে লেখা আজ নাকি অনেক কিছু অপেক্ষা করছে আমার জন্য। তোর বান্ধবীদের কাজ মনে হয় এটা। তুই ফ্রেশ হয়ে নিচে আয়, কলেজের সময় হয়েছে তো। তুমি যাও। ফ্রেশ হয়ে ওয়াশরুমে যেতে দেখি বিশাল একটা টেডি বিয়ার। এত বড় বিয়ার আমি কখনো দেখিনি। ছোট থেকে এমনিতেই আমার টেডি বিয়ার খুব পছন্দের, আর এত বড় টেডি বিয়ার দেখে জড়িয়ে ধরলাম। তখনই দেখলাম টেডি বিয়ারের বুকের জায়গাটায় একটা চিরকুট। ওখানে লেখা ছিল, এত অবাক হওয়ার কিছু নেই, আমার ভালোবাসার মানুষটার জন্য এতটুকু করতেই পারি, তাই না? আর চুলগুলো ঠিক করো, পাগলি পাগলি লাগছে। আমি থাকলে হয়তো এতক্ষণে ঠিক করে দিতাম। এখন ফ্রেশ হয়ে নাও। ওয়াশরুমে আয়নায় দেখলাম সত্যি তো চুলগুলো এলোমেলো হয়ে আছে। যেগুলো করেছে সে কি আমার আশেপাশে আছে? নিলে আমি কোন অবস্থায় আছি বুঝছে কিভাবে? চারদিকে ভালো করে দেখলাম, কেউ তো নেই। কোনো ক্যামেরা আছে নাকি সেটাও দেখে নিলাম, কিন্তু কিছু নেই। ফ্রেশ হয়ে নিচে আসলাম। বাপি আমার জন্য ব্রেকফাস্ট বানিয়ে বসে আছে। একসাথে ব্রেকফাস্ট করে কলেজের উদ্দেশ্যে বের হতেই দেখি বাইরে একটা নতুন স্কুটি দাঁড় করা। ওয়াও, এত সুন্দর একটা স্কুটি, কিন্তু কার এটা? এখানে কেন? তখনই পেছন থেকে বাপি একটা চাবি দিয়ে বলল, হ্যাপি বার্থডে মামনি, আমার পক্ষ থেকে ছোট্ট একটা উপহার। থ্যাংক ইউ বাপি, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। রাস্তার চারিদিকে দেখে আস্তে আস্তে সাবধানে চালাবি। মনে আর আনন্দ ধরছে না, কি যে খুশি লাগছে বলে বোঝাতে পারবো না। বাপিকে কবে থেকে বলছি স্কুটি কিনে দিতে, কিন্তু বাপি বলতো মেয়েদের সব স্কুটির কোনো দরকার নেই, আর বারবার আমার মন খারাপ হয়ে যেত। সেই জায়গায় বাপি নিজেই এত সুন্দর একটা স্কুটি কিনে দিল। বাবারা এত অদ্ভুত হয় কেন? নতুন স্কুটি পেয়ে আজ কলেজে যাওয়ার ইচ্ছে প্রবল বেড়ে গেল। বাপির কথা কে শোনে, অনেক জোরে চালিয়ে কলেজে পৌঁছে গেল ফিল্মি হিরোইনের স্টাইলে। আজ নিজেকে সেলিব্রিটি মনে হচ্ছে। আমায় দেখে দীপা, সাদিয়া, নিশু সবাই দৌড়ে এসে আমায় সরিয়ে দিয়ে একজন স্কুটির উপর বসে আছে, আর একজন পিক তুলছে। আমার হাত থেকে চাবি নিয়ে দীপা স্কুটি নিয়ে গেল, আর আমি মনে মনে ভাবছি, এরা কারা? আমার স্কুটি নিয়ে এত কিছু করছে আর আমাকে পাত্তাই দিচ্ছে না। এগুলো ভাবতে ভাবতে একটা আওয়াজ পেলাম। ও মাই গড, আমার স্কুটি মাটিতে একটা ছেলের গায়ের উপর পড়ে আছে, আর দীপা মাটিতে বসে কান্না করছে। এটা দেখে আমার জায়গায় অবস্থা। শয়তানিটা আমার নতুন স্কুটিটা নিয়ে অ্যাক্সিডেন্ট করেছে, তাও আবার একটা ছেলের সাথে। আমি দৌড়ে গিয়ে স্কুটি চেক করছি কিছু হলো কি না। না, সব ঠিক আছে, কারণ স্কুটি একটা ছেলের উপর পড়েছে, সেজন্য কোনো কিছু হয়নি। কুত্তি, আমার চেয়ে তোর স্কুটি বেশি দামি হলো? হারামি, তোল আমায়। তোরে তো খাইছি, আমার নতুন স্কুটি ফেলে দিয়ে আবার কথা বলছিস? দাঁড়া। দোস্ত পরে মারিস, এখন টেনে তোল, কোমর ভেঙে গেছে মনে হয়। ওকে তুলে ছেলেটাকে দেখতে চমকে উঠলাম। আরে এটা তো জয় ভাইয়া, নীল ভাইয়ের বন্ধু। সেদিন তো নীল ভাইয়া এনার সাথে পরিচয় করে দিয়েছিলেন। এই রে, কি যে হবে। কলেজ ক্যাম্পাসে স্কুটি চালাও, ঠিক আছে, কে কোথায় আছে সেটা তো দেখে চালাবে নাকি? ওই আমি দেখেই চালাইছি, আপনি সামনে আসলেন কেন? আমি সামনে আসছি। একে তো দোষ করছো, তার উপরে দোষারোপ করছো। মোটেও না, আপনি সামনে চলে আসছেন। এই তোরা থাম। দীপা, তুই এত কথা বলছিস কেন? চুপ কর, আমি দেখছি ব্যাপারটা। জয় ভাইয়া ও আমার বান্ধবী, ও ড্রাইভিং ভালো জানে না, প্লিজ মাফ করে দে। নেহা তুমি? আচ্ছা ঠিক আছে, মাফ করে দিলাম, তবে একটা শর্ত আছে। কি শর্ত? তোমার বান্ধবীকে বলো আমায় যেন সরি বলে। আচ্ছা, আপনি একটু জাস্ট ওয়েট করেন। হুম। দীপার কাছে এসে